আওয়ামী লীগের নেতাকে আজকে জিজ্ঞেস করেছিলাম আমরা, এই জুলাই শহীদদের তারা কিভাবে মূল্যায়ন করবেন ভবিষ্যতে। তারা উত্তর দিয়েছেন, তারা আগে প্রতিটা হত্যাকাণ্ডের যথাযথ তদন্ত, কে কিভাবে মারা গেল, কার হাতে কে হত্যাকাণ্ডের শিকার হলো, এই জিনিসটা তারা আগে নিশ্চিত হওয়ার চেষ্টা করবেন। আপনি কি বলেন জিনিসটা? ফেয়ার এনাফ। আমার মনে হচ্ছে আমার ছাত্র আবু সাইদ, তিনি হত্যাকাণ্ডের সম্মুখীন হওয়ার পরে, তখন শেখ হাসিনা ক্ষমতায়, তিনি তার ভাষায় দাফন কাফন থেকে শুরু করে সবকিছু ইন্তজাম করে দিয়েছিলেন। এবং ভুলে গেলে চলবে না, আবু সাইদ শেখ হাসিনার শ্বশুরবাড়ি অঞ্চলের মানুষ। তো ফলে তিনি যে জেস্টারটি দেখিয়েছেন, এটি গুরু জেস্টারই বলবো আমি। আর আপনার আমরা যারা শিক্ষক, আমাদের সরাসরি ছাত্র যারা, তারা যদি হত্যাকাণ্ডের সম্মুখীন হন, ডেফিনেটলি যে পলিটিক্যাল পারসিউশনের মানুষই হন না কেন, আমরা অবশ্যই তার নিন্দা করবো এবং আপনার অভিভাবক হিসেবে আমরা পাশে দাঁড়াবো। এবং সেই ভূমিকা আমিও নিয়েছি। আমি প্রথম সবার আগে আবু সাইদের হত্যাকাণ্ডের নিন্দা করেছি, শোক পানি প্রদান করেছি এবং আহ্বান জানিয়েছি আমার সাকসেসর যিনি ভাইস চ্যান্সেলর ছিলেন, পঞ্চম ভাইস চ্যান্সেলর, তাকে শোকবাণী প্রদানের জন্য। যদিও তিনি দ্বিধান্বিত ছিলেন, নিজে শোকবাণী না দিয়ে পিআরওকে দিয়ে দিয়েছেন। আজকে প্রফেসর হাসিবুর রশিদ পঞ্চম ভাইস চ্যান্সেলর, তিনি আবু সাইদ হত্যাকাণ্ডের আসামি। তো এই যে আপনার এই যে বিষয়টা, যে শেখ হাসিনা তার পিতাকে আপনার অভ্যর্থনা করেছিলেন, তার মতো করে সহায়তা করার চেষ্টা করেছিলেন। আপনার যখন একটা নির্মোহ বিশ্লেষণে যাবেন, সব বিষয় কিন্তু আপনার ফোরফ্রন্টে নিয়ে আসতে হবে। আপনার এককভাবে কৃতিত্ব দাবি করার চেষ্টা করাটা বোধহয় সমীচীন নয় কোন পক্ষের। ধন্যবাদ। এই ঘোষণার আগে পরে জাতীয় ঐক্যমত্য কমিশনের অনেকগুলো বৈঠক আমরা দেখেছি এবং আজকে তাদের অনেকেই অনুপস্থিত ছিলেন। এখানে কোনো ঐক্য আছে না এটা আনুষ্ঠানিকতা মাত্র? আমার কাছে মনে হয়েছে এক ধরনের ফ্যাটিক কাজ করছে, অবসাদ। মানে এই যে সিরিজ অফ মিটিংস, এখানে চা নাস্তা খেয়েছেন, বাবুতে ওঠা হয়েছে, নানান রকমের আপত্তি উঠেছে। যেমন তুহিন হোসেন প্রিন্স কমিউনিস্ট পার্টির পক্ষ থেকে তিনি ওয়াক আউট করেছেন, রীতিমতো আপনার আপত্তি জানিয়েছেন, সহমত পোষণ করছেন না, সে কথাটি জানান দিয়েছেন। এরকম অনেকেই আছেন যারা গিয়েছেন কিন্তু সহমত পোষণ করেননি। মানে আয়োজনের পেছনে একটা বড় উদ্দেশ্য ছিল, বড় একটা সমাবেশ ঘটানো। বাংলাদেশের এই চত্বরে অনেক বড় বড় সমাবেশের ইতিহাস আছে কিন্তু, এবং স্বতঃস্ফূর্ত সমাবেশ ছিল। এত ট্রেন ভাড়া করা, এত কিছু করা, অফিস আদালত ছুটি দেয়া, গার্মেন্ট ছুটি দেয়া, যে এটা বাধ্যতামূলক, আপনাকে আসতে হবে সমাবেশে, সমাবেশ থাকে। অর্জনটা কি দিন শেষে? আমি বলবো আপনার অশ্বলিপ। কারণ এই যে ট্রেন, বিশাল ট্রেন, হয়তো দেখা গেল যাত্রী 19-20-30 জন, কিংবা কোথাও কোথাও আবার বিক্ষোভ প্রদর্শন করা হয়েছে, ট্রেনের মান উন্নত নয় কেন ইত্যাদি, পথ আটকে দেওয়ারও চেষ্টা হয়েছে। তো এই যে অব্যবস্থাপনা, এবং সবই কিন্তু আপনার খুব জনগণের করের টাকার শ্রাদ্ধ, বই অন্য কিছু নয়। একটা সময় আসবে যখন প্রফেসর ইউনূস এবং তার পারিষদবর্গকে এর আপনার জবাব দিতে হবে, এবং এটা ম্যাটার অফ টাইম। জনগণের করের টাকা অত্যাচার করার অধিকার আসার কারণে আপনি যখন শপথ গ্রহণ করলেন, তখন সেই অব্লিগেশন আপনি পড়ে
ওজারতি খুব সহজ কাজ নয়। আতাউর রহমান ওজারতির কয়েক বছর সম্পর্কে তার আত্মজীবনীর অভিজ্ঞতা লিখে গেছেন। আমি আহ্বান করব আমাদের উপদেষ্টাবৃন্দকে সেই গ্রন্থটি পড়ে দেওয়ার জন্য। আপনি কি প্রধানমন্ত্রীত্বের 18 মাস সেই বইটার কথা বলছেন? ওজারতির 2 বছর নাকি এরকম একটা শিরোনাম ছিল। এর মাঝে এটার সাথে তো একটা ইলেকশন বিষয় আছে। প্রধান উপদেষ্টাও একটা ভাষণে আগামী রমজানের আগে ফেব্রুয়ারিতে নির্বাচনের কথা বলেছেন। ইলেকশন কমিশনকে তিনি বললেন। ঠিক 2 দিন আগে একজন উপদেষ্টা ফরিদ আক্তার তিনি বলেছেন বিচার শেষ না হওয়া পর্যন্ত তারা ক্ষমতা ছাড়বেন না বা এই বিষয়টা রাজনৈতিক দলের হাতে ছেড়ে দেবেন না। আপনার পর্যবেক্ষণ কি? দেখুন, এই জাতীয় কথা এনসিপির কর্ণধার তিনিও বলেছেন। মূল বিষয় যেটি সেটি হচ্ছে প্রফেসর ইউনূস আপনার একটা গ্যারা করে করেছেন, নিজেই নিজের এই সমস্যা তৈরি করেছেন নানা সময় নানা রকম কথাবার্তা বলে। এখনো তার ধারাবাহিকতায় এরকম একটি সময় নির্দেশ করেছেন, কিন্তু 22 জানুয়ারি সেই নির্বাচনের তারিখের কথা কিন্তু আমরা ভুলে যাইনি। 2011 সরকারের সময় আপনার নিশ্চয়ই মনে আছে 2007-এ এই তফসিলটি ঘোষিত ছিল। আজ অব্দি কিন্তু 22 জানুয়ারি নির্বাচনটা আমরা কেউ প্রত্যক্ষ করতে পারিনি। সেই নির্বাচন বছরখানেক পরে 29 ডিসেম্বর 2008-এ নবম সংসদ নির্বাচন সেটি অনুষ্ঠিত হয়েছে। তো সুতরাং সময় ঘোষণা করা এবং তারিখ ঘোষণা করাই শেষ কথা নয়। আসলে আপনার ইন্টেন্ট বা মোটিভটা কি সেটা গুরুত্বপূর্ণ। যে ইঙ্গিত প্রদান করা হচ্ছে তা কিন্তু তাৎপর্য বহন করে। আপনার নির্বাচন পর্যবেক্ষণের ইতিহাস 30 বছরের পুরনের অভিজ্ঞতা সম্পন্ন। নির্বাচন কমিশন সমস্ত পর্যবেক্ষকদের অনুমোদন বাতিল করেছিল। আপনার যে মেয়াদ আরো 2027 পর্যন্ত ছিল, 5 বছরের জন্য নিবন্ধন দেওয়া হয়েছিল, তা তারা প্রত্যাহার করেছে এবং নতুন করে আবেদন করার জন্য বিজ্ঞপ্তি দিয়েছেন 10 তারিখে তা ডেডলাইন এ মাসে। এর উদ্দেশ্যটা কি আপনাদের মনে হয়েছে? আমাদের কাছে মনে হয়েছে এটার পিছনে রাজনীতি আছে। আমাদের 2 মাননীয় উপদেষ্টা বা 3 মাননীয় উপদেষ্টা হতে পারেন অধিকার এবং ব্রতির সঙ্গে যারা যুক্ত, আদিলুর রহমান খান, চৌধুরী রফিকুল আবরার এবং শামীম মোর্শেদ, তাদের এই 2 সংস্থার নিবন্ধন নেই। ব্রতির নিবন্ধন নেই এই কারণে যে তারা ডেডলাইন যা ছিল গত বছর সেই সময়সীমার মধ্যে আবেদন করেনি। সে কারণে গত নির্বাচন কমিশনের পক্ষে তা বিবেচনা করার সুযোগ ছিল না। আর আদিলুর রহমান খান তার যে অধিকার সেটা ওই হেফাজত কানুনে যে রিপোর্ট হাজির করেছিলেন সেটা তৎকালীন সরকারের অনুমোদিত হয়নি, ফলে একটা পর্যায়ে তারা ডিরেজিস্টার হয়ে গেছিলেন। তো ডিরেজিস্টার হয়ে যাওয়ার কারণে তাদের নিবন্ধন আর হয়নি বা থাকেনি। তো এই কারণেই মূলত আপনার সবার উপর এই খরচ চালানো। আর নতুন করে নবতুর্কিদের দিয়ে যদি আপনার পর্যবেক্ষণ সংস্থা হাজির করা যায় খারাপ। সেই সুবিধার্থে আপনার পর্যবেক্ষকদের ন্যূনতম বয়স সীমা ছিল 25 বা তদন্ত সার্টিফিকেট অনুসারে, সেটি এখন কমিয়ে 21 করে দেওয়া হয়েছে। এখানে ডেফিনেটলি একটা রাজনীতি আছে, কোনো সন্দেহ নেই। এই রাজনীতির মূল সূত্রটা ডক্টর বদিউল আলম মজুমদার এবং ডক্টর আব্দুল আলিমের তারা সূত্রপাত। তারা তাদের যে নির্বাচন সংস্কার কমিশনের যে সমস্ত সুপারিশ করেছেন তার মধ্যে এটা নিহিত, এবং তারপর ঐক্যমত্য কমিশনের হাত ধরে পরে 2025 যে বিধিমালা নির্বাচন কমিশন থেকে প্রকাশ করা হয়েছে সেখানে ক্লজ ঢুকিয়ে দেওয়া হয়েছে যে আর উদ্দেশ্যমূলক ভাবে প্রতিবেদন প্রদান করেছে তাদের তারা নির্বাচন পর্যবেক্ষণের অনুমোদন দেবে না। তো এখানে একটা ক্যাচ আছে। আর আপনি জানেন যে একটি সংস্থা নিবন্ধন পাওয়ার আগে
অ্যানাসাইড ভেটিং এর প্রয়োজন হয়, কখন কোনো কোনো ক্ষেত্রে ডিজিএফআই ভেটিং এর প্রয়োজন হয়। তো সেই প্রক্রিয়া তো আছে। তারপরে গণবিজ্ঞপ্তি দেওয়া হয়, সেখানে আপনার হ্যান্ডপিক লোকজন দ্বারা ইচ্ছাকৃতভাবে নানা রকমের আপনি যদি ব্ল্যাক বল দেন, সেটাও একটা প্রতিবন্ধকতা তৈরি করবে। ইটস এ লং রান প্রসেস। তো সেই চিন্তা থেকে এটা করা হয়েছে। আর এই বিষয়টা যতক্ষণ পর্যন্ত পুরো প্রক্রিয়া শেষ না হয়, এই জন্য অন্তিম কোনো মন্তব্য করা ঠিক হবে না। তবে লক্ষণ সুস্পষ্ট। এটি কিন্তু কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হবে। আপনার তারপরে এটা তোয়াক্কা করেন না। যদি করতেন তাহলে এই অশুভ খেলায় মাতেন না। 2027 পর্যন্ত সবাই নিবন্ধন যাদের ছিল, তারা ম্যাচ শেষ করার পরে নতুন করে নবায়নের সময় তখন এই বিষয়গুলো নিয়ে আসা যেত। কিন্তু তারা এই ব্যাপারে একেবারেই অনুদার এবং আপনার প্রতিহিংসা পরায়ণ, আমি বলবো। আমাদের ডক্টর বদিউল আলম মজুমদার তিনটি কমিশনের লড়ি নিয়েছেন, তিনটি আমলে আপনার এনজিও গুলোর ক্লিয়ারেন্স নিয়েছেন, যেটি প্রধানমন্ত্রী সচিবালয়ের অধীনে পরিচালিত, এবং ঠিকই তাকে বিস্ফোরণ করার জন্য ডোনার কমিটি থেকে অর্থ ছাড় করিয়েছেন। এবং এই বেনিফিশিয়ারি আবার অন্য বেনিফিশিয়ারিদের দিকে আঙুল ধরছেন, which is really unfortunate। আর বর্তমান যে ঝামেলাটা, আপনার এই যারা জুলাই আন্দোলন করেছেন তাদের মধ্যে এই অনেকের বীজ কিন্তু ডক্টর বদিউল আলম মজুমদারই বপন করে দিয়েছেন। আমাদের যিনি সাবেক প্রধান নির্বাচন কমিশনার বীর মুক্তিযোদ্ধা যিনি অসম্মানিত লোকের আগে, তিনি যখন আপনার দায়িত্ব গ্রহণ করেন, সেই সময় এই ডক্টর বদিউল আলম মজুমদারই অভিনন্দন জানিয়েছিলেন এবং এটাও বলেছিলেন যে তিনি ছাত্রলীগ করতেন। এখন এই ছাত্রলীগ করা নতুন প্রজন্মের অনেকেই তো আমরা বিভিন্ন চেহারা দেখছি। বদিউল আলম মজুমদার বোধহয় তাদেরই পদাঙ্ক অনুসরণ করছেন। তার ব্যক্তিগত জীবনে পিতৃব্য ল আপনার এসপি মামের পরিচয়ে তার জন্য ছিল বড় আপনার সোশ্যাল ক্যাপিটাল। সে কারণেই এই 15-16 বছর ধরে যত রকম সমালোচনা করেছেন, তার এই কুটিরটা ছিল বলে তার কিছু হয়নি। তো ফলে এখন আবার নতুন রূপে তিনি ভাবছেন যে অলমোস্ট সেকেন্ড কমান্ড হোল সিস্টেম, বয়স অন্যান্য বিবেচনায় কাছে মানুষ। তো ফলে ডিভিডেন্ড যা নেওয়ার সেটা নিচ্ছেন, এবং ভবিষ্যতে কোনো কম্পিটিটর রাখতে চান না, নিজের জন্য পথটা মসৃণ করতে চান, সেই সব চিন্তা থেকে এগুলো করেছেন। আর পাশাপাশি এই পুরো যে তার টার্মস অফ রেফারেন্স, সেখানটা এমন ভাবে প্রণয়ন করেছেন যাতে আপনার এই নির্বাচন পদ্ধতি বিতর্কটা না আসে, এবং এটা দৃষ্টি রেখে দিয়েছেন যাতে ঐক্যবদ্ধ কমিশন পরবর্তীতে যে পরিস্থিতি পরিবেশটা আরো ঘোলাটে হয়। এবং খেয়াল করে দেখেন, জামাত এবং ইসলামী আন্দোলন এবং তাদের সংশ্লিষ্ট দলগুলো, প্রায় 18টা দল, তারা কিন্তু ব্ল্যাক বল দিয়ে বসেছে যে নির্বাচন পদ্ধতি পিআর সিস্টেমে না হলে তারা সন্তুষ্ট নন। আর এনসিপি তো এক কাঠি আরো সরেস, তো বলেছেন যে হ্যাঁ, এই পদ্ধতি ছাড়া নির্বাচন করতে দেবে না বা নির্বাচন করবে না। ব্যাপারটা কি দাঁড়াচ্ছে? একই বিচার, তারপর আবার নির্বাচন পদ্ধতি নতুন সংকট আহ্বান করছে। জন্য তো আপনার এ ধরনের হ্যান্ডেল খুব হ্যান্ডি বলে, তার জন্য সুবিধা ভাই আমি কি করবো, স্টেক হোল্ডার নিতে চায় না। সুতরাং বিয়ন্ড 2026-এর পরে যদি ইলেকশন হয়, কোনো সমস্যা নেই, আমি তো ফিট আছি।